প্রধানমন্ত্রী তিনি বলেই যাচ্ছেন, একটার পর একটা কার্ড দিয়েই যাচ্ছেন, তারপরে বলতেছেন ওই শেখ হাসিনা রোগে পেয়ে বসছে, যে তিনি বলতেছেন সিঙ্গাপুর যদি পারে আমরা কেন পারবো না। আরে বাবা, সিঙ্গাপুর যে পেরেছিল দেওয়ার যে লিক ওয়ান, সেখানে লিক ওয়ানের মতো একজন মানুষ থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে তো আগে লিক ওয়ান হতে হবে। সরকারের মধ্যে দেখা যাচ্ছে অনেকে ধৈর্য হারিয়ে ফেলছিলেন, অনেকে রাগ হয়ে যাচ্ছেন, অনেকে মকারি করছেন, অপ্রয়োজনীয় কথাবার্তা বলছেন মন্ত্রীরা, এমপিরা। দ্বিতীয়ত হলো যে প্রকৃতি বড় অশান্ত। আপনার হাওর অঞ্চলগুলোতে অস্বাভাবিক বৃষ্টিতে এবার বরুটা যেভাবে মার খেলো, এবং সামনে ডিজেলের কারণে যদি ইরিটা মার খায়, তাহলে আমাদের এই যে মানুষের মূল্য মানে শস্য দিয়ে গুনতে হবে। মানে যদি এই দুটো ফসল আমাদের ইরি এবং বড়ো, এই দুটো ফসল মার খায়, এরপরে বিরোধী দল যে আসলে কী করছে এটা আমরা বুঝতে পারছি না। আমাদের প্রথমে একটা ধারণা ছিল যে সরকারের সঙ্গে বিরোধী দলের একটা সমঝোতা হয়তো হবে বা আছে। এই কারণে নির্বাচনের আগে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দল, কিন্তু বিএনপি এবং জামাত উভয় দলই বলছিল যে আমরা জাতীয় সরকার গঠন করব, এবং এই জন্য তাদের মধ্যে একটা চমৎকার কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আর সেই সম্পর্কটা লন্ডনে বেগম জিয়াকে দেখতে গেলেন জামাতের সভাপতি জনাব শফিকুর রহমান, আবার জনাব তারেক রহমান সাহেব তিনিও মানে ইলেকশনের পরে নাহিদ ইসলামের বাসায় গেলেন, জামাতের আমিরের বাসায় গেলেন, আর আরেকজনের বাসায় বোধহয় গেছিলেন, চরমনাই পীরের বাসায় গেলেন। সো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক ইন্ট্রোডাকশন। কিন্তু সেখান থেকে এখন দেখা যাচ্ছে যে সংসদের ভিতরে গুপ্ত নিয়ে, তারপর শেষে রাজাকার নিয়ে, আলবদ্র নিয়ে, আর শামস নিয়ে, ধর্ষণ নিয়ে, ৭১-এর ইতিহাস নিয়ে, ২৪-এর সেই বিষয়গুলো নিয়ে, এগুলো নিয়ে সব পাল্টাপাল্টি কথাবার্তা হচ্ছে। সেই কথাবার্তার মধ্যে শালীনতা থাকছে না। আর যদি সমঝোতা থাকে তাহলে এখানে আমি দেখলাম যে ফজলুর রহমান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। তো ফজলুর রহমান সাহেবের বক্তব্য শোনার পরে বিরোধী দলের যারা লোকজন মনে হলো যে তাদের উপর কেউ অ্যাসিড ছুঁড়েছে। একটা মানুষকে অ্যাসিড ছুঁড়ে যেমন তারা চিৎকার করে ওঠে, বাঁচাও বাবা গো, মা গো, ঠিক এরকম ফজলুর রহমানের ভাষণ শুনে তাদের মধ্যে ওইরকম একটা অন্তর্জ্বালা না, ঠিক বহির্জ্বালা শুরু হয়ে গেছে। তো এইগুলো এগোতে থাকবে, এগুলো থামবে না। এর বাইরে রাজপথে যে তাদের আচরণ, বিরোধী দলের যে রাজপথের আচরণ, সেখানে সেগুলো খুব ইতিবাচক লক্ষ্য করা যাচ্ছে না। বরং বিভিন্ন ডায়ালগ যে জিয়া পরিবারের হাত থেকে এই দেশকে রক্ষা করতে হবে, পুরো পরিবারটাকেই তারা এখানে টার্গেট করছে, এবং তাদের মানে সমর্থিত লোকজন জাইমা রহমানের মতো জাস্ট আমাদের মেয়ে, এখন আপনাদের অনেকের মেয়ের চেয়ে বয়স কম। হ্যাঁ, আমার মেয়ের সাথে অনেক বয়স কম, আমার মেয়ের তো বিয়ে দেওয়া হয়ে গেছে। ফলে এই বয়সটা কি এরকম একটা ব্যাপার যে এটা যারা আমরা একটু ফাদারলি হয়ে গেছি না, তাদের কাছে এই মেয়েগুলো মেয়ের মতোই মনে হয়, সেটা তারেক রহমানের মেয়ে হোক আর ডাক্তার শফিক রহমানের মেয়ে হোক। কিন্তু রাজনীতির বলি হিসেবে যখন এদেরকে আমরা টার্গেট করে যে কথাগুলো বলি, এটা ভীষণ রকম আপত্তিকর। যে কাজগুলো একটা বিশেষ রাজনৈতিক দলের ব্যানারে এই কাজগুলো করছে, এবং সেটাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা ঘটে গেল। সবগুলো ক্যাম্পাস কিন্তু অশান্ত। এরপরে আপনি ধরুন আমাদের আইন মানে এই মন্ত্রী যাকে বলা হয় শিক্ষামন্ত্রী, কারণ শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রচণ্ড ট্রল হচ্ছে। এখন তাকে সবাই শিক্ষামন্ত্রী না ডেকে সবাই মিলন মন্ত্রী ডাকছে। তারপর অনেকে হেলিকপ্টার মিলন বলছে। হ্যাঁ, হেলিকপ্টার বললেও এটা ওকে ছিল। মিলন মন্ত্রী মানে কি, মিলন মন্ত্রী বা ছেলে মেয়েগুলো এভাবে বলছে মিলন মানে একত্র করা। তা সে বলতেছে যে এই মিলন মন্ত্রী আমাদেরকে লেখাপড়ার সঙ্গে মিলন ঘটাতে চাচ্ছে। আমরা তো আসলে, মেয়েরা বলতেছে, আমরা তো আসলে আমাদের হাজব্যান্ড, ভবিষ্যৎ হাজব্যান্ড, তার সাথে মিলন করতে চাচ্ছি। আর এক মেয়ে বলতেছে আরও বাজে কথা যে হাজব্যান্ড লাগবে কেন, আমরা তো তার সাথে মিলন করতে পারি। তো এই কথাবার্তাগুলো আবার মানে খুব ভাইরাল আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে করে তরুণদের যে চিন্তা চেতনা, মানে একটা সরকার বলতে একটা রেসপেক্ট থাকতে হবে, সরকারের প্রতি একটা ভয় থাকতে হবে। কথা নেই বাচ্চা নেই, দেখা গেল কে বা কারা। এখন এই ডাক্তার জাহিদুর রহমান সে বলল দেশে জঙ্গি আছে, আবার স্বরাষ্ট্রমন্ত্রী সে বলল যারা কোনো জঙ্গি ঠঙ্গি কোনো কিছু নেই, এটা উগ্রবাদী একটা গোষ্ঠী, হয়তো তারা অর্গানাইজ হচ্ছে বা করছে। তো ইটস এ হিউজ ডিফারেন্স দুজনের। আবার এয়ারপোর্টে সতর্কতা জারি। এয়ারপোর্টে এখন তো সারা দেশে, আজকে তো যে আমরা যখন টকশো করছি এই কিছুক্ষণ আগে দেখলাম যে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারপরে শেষে অন্যদিকে যেমন দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি, তার কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আসলে তো এখানে তারেক রহমান নয়, ইটস এ চেয়ার।
ইটস ইনস্টিটিউশন। একজন ইনস্টিটিউশন তাকে করলো কি, বাচ্চাদের একটা খেলনার গাড়িতে কে বা কারা বসাই দিল। মানে তার যারা উপদেষ্টা আশেপাশে আছে তারা হয়তো তাকে বুঝিয়েছেন বা বলছে যে আপনি যদি এটার উপর বসেন, এটার দিয়ে একটু গাড়ি চালান, তাহলে তরুণরা ইন্সপায়ার্ড হবে, যারা আবিষ্কার করছেন তারা ইন্সপায়ার্ড হবে। কিন্তু এটা যে দেখতে কেমন লাগে, এটা যে আফটার ইফেক্ট কেমন লাগে, এটা প্রধানমন্ত্রীর সাথে যায় কি না। মানে প্রধানমন্ত্রী গো কার্টে বসতে পারেন কি, হ্যাঁ, বা আমাদের ওই সংস্কৃতি আমরা তৈরি করতে পেরেছি না, কি? এটা কোনো সংস্কৃতিতে এরকম নাই। এটা মানে অন্য কোথাও প্রধানমন্ত্রী, আপনি ইভেন ডোনাল্ড ট্রাম্পকে এভাবে দেখবেন না, এতটা পাগল অবস্থা। কিন্তু এই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রী আবার দিয়ে এনাকে বসিয়ে বলতেছে, আহা হা, আমাদের প্রধানমন্ত্রী কত সহজ সরল, কত শিশু, মানে শিশুর মতো তার মন্থন। তো এই জিনিসগুলো যা কিছু হচ্ছে না, একেবারে 2 মাসের মধ্যেই সরকারের যে একটা স্ট্রেন, একটা শক্তিশালী সরকার, এই সরকারের যে একটা ভিশন, এবং আপনি ধরেন যারা এই সরকারের দীর্ঘদিন, আপনি আছেন, আজিজ সাহেব আছেন, আপনারা তো দীর্ঘদিন যাবতই এই যে বিএনপির যে রাজনৈতিক আদর্শ, সেই আদর্শের সঙ্গে ইউ আর কমপ্লাইং। তো সেই কমপ্লাইন যখন করছেন, আপনাদের তো একটা ড্রিম ছিল যে একটা শাসন আমাদের এই জমানাতে, আওয়ামী লীগের জমানাতে এই বৈষম্য করছে, এটা করছে, যদি কখনো বিএনপি আসে এই বৈষম্যটা থাকবে না। তো এখন সেই বৈষম্যটার প্রথম দিন থেকে যদি আপনি দেখেন যে কে পোস্টগুলোতে, যে জায়গাগুলোতে আপনার এরিয়া, আপনি তো আর, আপনি সাংবাদিক আছেন, আপনি তো কোনো অবস্থায় ডাক্তারদের পেশা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, বা আপনার কে পুলিশ সর্দার হলো, উকিলরা কে হলো, অ্যাটর্নি জেনারেল এটার মাথা ব্যথা, আপনি আপনার দেখতেছেন যে হাউ প্রেস ক্লাব ইজ গোয়িং অন, এখানে কীভাবে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটি জায়গাতে যদি ইফ ইউ আর নট হ্যাপি ইন দ্য ফার্স্ট ডে, আপনি কিন্তু দ্বিতীয় দিনের জন্য অপেক্ষা করবেন। আমি বলছি না যে আপনি হ্যাপি বা আনহ্যাপি, কিন্তু এই যে অনেকজন বলে যে হানিমুন পিরিয়ড, এখন আপনি যদি দেখেন যে প্রথম দিনই সভাপতি হইলো, ইলেকশন হইলো, ওই যে মানে 10টা সুন্দর সুন্দর পোস্ট পোর্টফোলিও আছে যেখানে আপনার বিরক্তিকর লোকগুলো সেখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, আপনি কিন্তু দ্বিতীয় দিন আর চিন্তা করবেন না যে এরপরে সরকার হয়তো হানিমুন পিরিয়ডের পরে এদেরকে বাদ দিয়ে নতুন কিছু করে, আপনি প্রথম দিন থেকে বিরক্ত হয়ে যাবেন। এভাবে একটি সরকারের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, ইউনিয়ন থেকে উপজেলা থেকে পৌরসভা পর্যন্ত যে সিদ্ধান্তগুলো নিয়েছে, যে সিদ্ধান্তগুলো বিএনপির ভেতরে, বিএনপির বাইরে সবাইকে আশাহত করছে। এমনকি জামাত আছে, তারাও আশাহত হয়েছে। এমনকি আওয়ামী লীগের একটা বিরাট অংশ বিএনপিকে ভোট দিচ্ছে না, তারা তো একটা আশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। তো এই যে ভোট দেওয়ার পরে না, আওয়ামী লীগের লোকজন বলছে যে আমাদের সাথে বেইমানি করা হয়েছে। এরপরে বিএনপি যারা জামাতের যারা লোকজন আছে, সে বলছে কথা দিয়ে কথা রাখে না, আমরা আর কি মুনাফেক, হ্যাঁ আমরা আর কি মুনাফেক, বিএনপির যারা লোকজন এরা মস্ত বড় মুনাফেক, এবার আল্লাহর গজব নাজিল হবে, ঠাডা পড়বে এদের উপরে, বজ্রপাত হবে। ফলে এই যে এখন দেশে যে বজ্রপাত হচ্ছে, জামাত বলছে আমাদের দোয়া এই বজ্রপাতগুলো হচ্ছে। তো এই যে একটার পর একটা ঘটনাগুলো ঘটছে, এটা এলোমেলো, আপনি ডটগুলো মিলাতে পারবে না। ফলে এই সরকারের কর্মকাণ্ডে কিভাবে সাস্টেনেবিলিটি আসবে আমি ভাবতে পারছি না। ওদিকে প্রধানমন্ত্রী তিনি বলেই যাচ্ছেন, একটার পর একটা কার্ড দিয়েই যাচ্ছেন, তারপরে বলতেছেন ওই শেখ হাসিনা রোগে পেয়ে বসছে, যে তিনি বলতেছেন সিঙ্গাপুর যদি পারে আমরা কেন পারবো না। আরে বাবা, সিঙ্গাপুর যে পেরেছিল দেওয়ার যে লিক ওয়ান, সেখানে লিক ওয়ানের মতো একজন মানুষ থাকে, তো সেক্ষেত্রে আপনাকে তো আগে লিক ওয়ান হতে হবে।